হঠাৎ করেই ওই মন্দিরের সামনে তারা কলেমা লিখিত বা খচিত পতাকা তারা টানিয়ে দিয়েছিল, যদিও পুলিশ সেটি রাতে আবার অপসারণ করেছে। এবং এই হরিদাস চন্দ্র তরুণী দাসকে গ্রেপ্তারের জন্য তারা এখন মরিয়া হয়ে উঠেছে। সর্বশেষ পরিস্থিতি জানার জন্য চেষ্টা করছি। হরিদাস চন্দ্র তরুণী দাস আমার সঙ্গে আছেন, আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যদি একটু বলেন যে প্রথম আমরা একটু জানতে চাচ্ছি, আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে যে কালকে যে পতাকা টানানোর যে ঘটনা এবং পুলিশ পরে যে এক পর্যায়ে সে পতাকা অপসারণ করলো, ঘটনাটি কি হয়েছে আপনি যদি একটু বলেন। আসলে শুধু মন্দির না, আমাদের যে মেইন রোড আছে, মেইন রোড থেকে আমাদের মন্দির আগেও বলেছি যে 1.5 কিলোমিটার দূরত্ব। ইতিমধ্যে পলাশবাড়ির বিভিন্ন জায়গায়, গাইবান্ধার বিভিন্ন জায়গায় সেই কলেমার পতাকা কিন্তু উঠতেছে। সেই সুবাদে আমাদের গত বৃহস্পতিবারের দিন সকাল 10টার থেকে কিছু প্রাইভেট কার মোটরসাইকেল নিয়ে আসছে। সামনে প্রাইভেট কার, অনেকগুলো ইয়ং জেনারেশন যারা পাঞ্জাবি টুপি পরা ছেলেগুলো আসছে, তারা স্লোগান দিচ্ছে আল্লাহু আকবার। হ্যাঁ, এটা স্লোগান দিচ্ছে আর বিভিন্ন জায়গায় তারা পতাকা লাগাচ্ছে। এবং সেই পতাকা আমাদের মন্দিরের যে শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের ঠিক মন্দিরের 10 হাত থেকে 5 হাত দূরে তারা কিছু পতাকা লাগিয়েছিল। কিন্তু আমাদের যে আরো লাগাতে চেয়েছে মন্দিরের একদম সামনে, কিন্তু প্রশাসনের হস্তক্ষেপ তারা লাগাতে পারেনি। ওইখানে কত সময় ছিল তারা, মানে পতাকাগুলো যতগুলো লাগানো হয়েছিল এটা স্থায়ী ছিল কতক্ষণ, মানে পুলিশ কখন এগুলা তুলে ফেলেছে? যেগুলো মন্দিরের সামনে ছিল, যেগুলো তারা হচ্ছে প্রশাসনের হস্তক্ষেপে সেগুলো অপসারণ করা হয়েছে। আর যেগুলো লাগাতে দেয় নাই সেগুলো তো মন্দিরের ঠিক গেটের সামনে। আমাদের গেট থেকে মন্দির হচ্ছে 10 মিটার। 10 মিটার তারা পতাকা লাগাইতে হচ্ছে মন্দির থেকে 15 মিটার দূরত্ব থেকে তারা পতাকা লাগাইছে। তার মানে আপনি বলছেন যখন বা কিছু লাগাইছে আবার কিছু লাগানোর সময় পুলিশ সেগুলো লাগাতে দেয়নি। তার মানে ওই যখন তারা পতাকা লাগাচ্ছিল ওই সময় কাছাকাছি পুলিশ ছিল, পুলিশের অবস্থান ছিল। না, মন্দিরের ভেতরে, মন্দিরে আমাদেরকে সরকার থেকে, আমাদের যে প্রশাসন থেকে, আইন শৃঙ্খলা বাহিনী থেকে যথেষ্ট নিরাপত্তা দিয়েছে এবং তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। সেই প্রশাসনের এখানে এপিবিএন আর্ম পুলিশ ব্যাটালিয়ন 10-12 জন ডিউটি ছিলেন এবং এখানে পুলিশ ছিলেন হলো 6 জন। তারা অবস্থান এখনো পুলিশ আছেন, এপিবিএন লোকেরাও আছেন। সেই সুবাদে তাদেরকে বলেছে ভাই এটা তো মন্দির, এখানে লাগানো যাবে না, এটা ঠিক নয়। তারা সেই বুঝার বুদ্ধি পরামর্শ তাদের সাথে এক সময় বাদ বিতরণ হয়ে যায়, হওয়ার পরে তারা মন্দিরের সামনে লাগাতে পারে না, কিন্তু মন্দির থেকে 15 মিটার দূরে তারা লাগিয়েছে। আচ্ছা, আর এই যে কালকে শুক্রবার হিসেবে কালকে অন্যান্য কর্মসূচিগুলো কি হয়েছে? আমরা কোনো কোনো সামাজিক মাধ্যমে দেখলাম যে তারা বিভিন্ন নামে আপনার ছবির উপরে ক্রস চিহ্ন দিয়ে এবং রাম মূর্তি তারা খোলা জায়গায় স্থাপন করতে দিবে না, এবং ব্যানারে কোনো কোনো ব্যানারে দেখলাম যে তারা তৌহিদি জনতার পরিবর্তে এখন আবার সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতি সুরক্ষা, সচেতন সমাজে এই ধরনের কিছু নাম ব্যবহার করে তারা মানববন্ধন করেছে, যেখানে আপনাকে গ্রেপ্তারের দাবি জানানোর পাশাপাশি ওই মন্দির রাম মূর্তি অপসারণের দাবিটিও আছে দেখা গেল। এটি কালকে কি হয়েছে সর্বশেষ পরিস্থিতি? আচ্ছা, আমি একটু বলি। যেহেতু রাম মন্দির অপসারণ করার বিধান হিন্দুদের নয় বা আইন নাই, হিন্দুরা কখনোই কারো অনুমতি নেয় না যে আমি এই মন্দিরে এই বিগ্রহ স্থাপন করব বা এই বিগ্রহ ভাঙবো। বিগ্রহ তৈরি করা যায়, কিন্তু হিন্দুরা বিগ্রহ ভাঙতে পারে একমাত্র যে মাটির প্রতিমা যেগুলো থাকে সেগুলোর বিসর্জন দেওয়া যায়, কিন্তু যেগুলো ইট সিমেন্ট বালুর তৈরি হয় সেগুলো কখনোই বিসর্জন আমরা দেই না বা দেওয়া সম্ভব নয়। বা ভাঙাচোরার বিষয়ে একটা দেবতা বিগ্রহ হচ্ছে বিসর্জন দিতে পারি, কিন্তু এটা ভাঙার কোনো অধিকার বা আইন নাই, হিন্দুরা ভাঙেও না। সেই জায়গা থেকে রাম মন্দির তো এটা একটা আমাদের ভগবান শ্রীকৃষ্ণ ভগবান রাম এই বিগ্রহটা, এটা তো আমরা ভাঙতে পারবো না, কোনো বিধানও নাই। যদি তারা ভাঙতে পারে ভাঙুক, আইন যদি থাকে আইন দিয়ে ভাঙুক, সমস্যা নাই। যেখানে তারা আমের বিগ্রহ এখন অপসারণ করার কোনো ফুক ফাঁক পাচ্ছে না, তাহলে এদের মূল হোতা কে? অবশ্যই হরিদাস বাবু মূল হোতা। কারণ
সনাতনীর কাছ থেকে টাকা নিয়ে আসছে, সনাতনীদের টাকা দিচ্ছে হরিদাস বাবুর হাতে, হরিদাস বাবু এটা করতেছে। এখন হরিদাস বাবুকে কিভাবে বাসটা দেওয়া যায়? হরিদাস বাবুকে যদি বাস দেওয়া যায়, গ্রেফতার করা হয়, তাহলে আর এই মন্দির হবে না। না হলে তাহলে আমরা আমাদের জয়ী হয়ে গেলাম। অথবা হরিদাস বাবুকে গ্রেফতার করলে হরিদাস বাবুর মিনিমাম 30 থেকে 40 লক্ষ ভক্ত হরিদাস বাবুকে ভালোবাসে। আমি এগুলো বলতে চাই না, দেখাতে চাই না। আমি আমার ভক্তকে বলছি, কোন আন্দোলনের পক্ষে আমি নাই। আমি চাই শান্তি শৃঙ্খলা ভাবে আমাদের দেশে আমরা সনাতনীরা বসবাস করব, কোন কোন মানে মারামারি কাটাকাটির মধ্যে দিয়ে নয়। তখন না, তারা, কালকে এইটা তো, কালকে কি হয়েছে সেটাও যদি একটু আমি বলেন। সেটা বলতেছি, আমি সেটা বলতেছি, সেটা হচ্ছে তখন তারা একটা জিনিস চিন্তা করলো যে হরিদাস বাবুকে এখন কিভাবে ইয়ে করা যায়। তখন তারা রাম মন্দিরের পাশাপাশি আমাকে গ্রেফতার করতে হবে 7 দিনের মধ্যে। এখন আমাকে, ভাই আমি কি অপরাধ করছি ভাই? আমার অপরাধটা কি? দেশের আইন আছে, দেশের আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা তো আমার দোষ খুঁজে পাচ্ছে না। আপনারা যদি দোষ খুঁজে পান, সেটা আইন শৃঙ্খলা বাহিনীকে দেখান যে হরিদাস বাবু এই দোষগুলো করছে, সেটা প্রমাণ করতে হবে। মিথ্যা প্রমাণের ভিত্তিতে হরিদাস বাবুকে অ্যারেস্ট করার এত সহজ নয়। কারণ আমি কালকে পলাশবাড়িতে যা হচ্ছে, এমনও অনেক জায়গায় আমার ছবিতে আগুন লাগাই দিছে, এমনও অনেক সময় জায়গায় আমি কয়েকটা জায়গায় ভিডিও দেখলাম যে আমার ছবি বানায়া কম্পিউটার থেকে দোকান দিয়ে আগুন লাগাই দিচ্ছে। এটা কি? এটা কি বাংলাদেশ? আমরা কোন দেশে বসবাস করি? যে দেশে একজন মানুষের মানে একজন নিরীহ মানুষ, আমি একজন নিরপরাধ মানুষ, আমাকে নিয়ে তারা মানে ইয়ে করতে ষড়যন্ত্র করতেছে, তাহলে আমরা কিভাবে হিন্দুরা দাঁড়াতে পারবো বলেন আপনারা? কালকে কি করেছে? কালকে কর্মসূচি, তাদের কর্মসূচি কি ছিল? তাদের কর্মসূচি ছিল হরিদাস বাবুকে 7 দিনের মধ্যে গ্রেপ্তার করতে হবে, 7 দিনের মধ্যে রাম বিগ্রহ অপসারণ করতে হবে, এবং এর পাশাপাশি মন্দিরের কোন প্রশাসন দায়িত্বরত থাকতে পারবে না। এটা কখন করেছে তারা? এটা কি মানববন্ধন না এটা বিক্ষোভ মিছিল করেছে? দাদা, বাংলাদেশের মুসলিম ভাইয়েরাই তো ওই নামাজের পরেই করে, হজের দিনই করে। বা আমাদের গরিব মানুষের, মুসলমানদের হজের দিন হলো শুক্রবার, ওই দিনই তো আন্দোলন করে। মানে জুমাবার জুমাবার হিসেবে করেছে। হ্যাঁ, এরা জুমাবার কারা? দিনই করে। মানে আপনি এদেরকে চিনেন কিনা, যারা এই আপনার মানববন্ধন করেছে বা মিছিল করেছে, এদেরকে চিনেন কিনা আপনি? দাদা, এটা যদি ফজল সাহেব আছে আমাদের মুক্তিযোদ্ধা, উনি কিন্তু বলেছেন যে পাঞ্জাবি পরা এবং এগুলো লোক কারা। আমরাও কিন্তু মোটামুটি বলতে পারি, কিন্তু আমরা বলতে চাই না। আচ্ছা, আমি শেষ করব একটু, যে আপনার এখন আপনার নিরাপত্তা, আপনি বলছিলেন আমার এর আগে, লাইভের আগে, যে আপনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। কেউ আপনাকে হত্যার হুমকি দিচ্ছে, আবার কিনা প্রশাসনের পক্ষ থেকে এক ধরনের যে কোনো সময় যে কোনো অজুহাত দেখিয়ে, নিরাপত্তার অজুহাত দেখে আপনাকে হয়তো তাদের হেফাজতেও নিতে পারে। এই বিষয়টা কি, যদি আপনি একটু ক্লিয়ার করেন। হ্যাঁ, প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে আপনাকে, আপনি সেফ থাকেন, আপনি নিরাপত্তা থাকেন। আর একটা মানে আরেকজন মানে তৃতীয় পক্ষ, তারা আমাকে তো একবার মেরে ফেলার জন্য, হত্যা করার জন্য তো লেগেই আছে। এখন প্রশাসনের তরফ থেকে বলতেছে দাদা আপনি সেফ চলে থাকেন, প্রশাসন দিছে। এরপরে অপ্রীতিকর ঘটনার জন্য তারা একটা নাটক সাজাচ্ছে, একটা প্রশাসনের তরফ থেকে একটা নাটক সাজাচ্ছে যে হরিদাস বাবুকে কিভাবে মানে অ্যারেস্ট করা যায়। সেটা নীল নকশা তো, একজন মানুষকে যদি অ্যারেস্ট করতে চায়, তাদের তো কিছু বৈধ কিছু জিনিস সাজায় গোজায় লাগবে। হয়তোবা তারা সাজাচ্ছে গোজাচ্ছে কিভাবে অ্যারেস্ট করানো যায়, হয়তোবা। আপনি কি আশঙ্কা করছেন যে যে কোনো মুহূর্তেই তাহলে যে কোনো কারণেই হোক আপনি গ্রেফতার হয়ে যেতে পারেন, এমনটা? এটা 100% শিওর আমাকে অ্যারেস্ট করবে। কারণ আমি তো ভগবানের মন্দির করছি, আর এটার পেছনে আবার কিছু কিছু লোক এটা ষড়যন্ত্রে লিপ্ত আছে, আমাকে গ্রেফতার করবেই। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যে সর্বশেষ তথ্যটুকু জানালেন, দর্শক যারা আমাদের সঙ্গে আছেন কিংবা পরে দেখবেন, গাইবান্ধা পলাশবাড়িতে যে বেশ কিছুদিন পর্যন্তই পরিস্থিতি চলছে, তার একদম সর্বশেষ অংশটুকু আপনারা জানলেন। এবং সেই এই ঘটনা পরবর্তীতে কোন দিকে যায়, আমরা আবারও আপডেট রাখার চেষ্টা করব। যদি এর মধ্যে আমার সঙ্গে যিনি আছেন, হরিদাস চন্দ্র তরুণী দাস, তিনি যদি গ্রেপ্তার হয়ে গেলে তো আর তার সঙ্গে আমরা কথা বলতে পারবো না। অন্তত পক্ষে তার আগে তিনি এখন এই তথ্যটুকু আমাদেরকে জানালেন।
তুরাগ নদীর পানি লাল হয়ে উঠেছে ছাত্রলীগের কর্মীদের রক্তে। সারা দেশে জঙ্গিরা সুপরিকল্পিতভাবে কলেমা লেখা পতাকা উত্তোলন করছে, যে পতাকা দেখতে অনেকটা আইএসআইএস বা আল কায়দার পতাকার মতো। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এই পতাকা উত্তোলন নিয়ে কি বলছেন এবং বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন এ বিষয়ে তার কি প্রতিক্রিয়া জানাচ্ছেন, এই নিয়ে আজকের আলোচনা শেষ পর্যন্ত সাথে থাকবেন। আমি কদিন আগেই বলেছিলাম যে মার্কিন নিষেধাজ্ঞার একটা ঝুঁকি কিন্তু বাংলাদেশের উপরে এসে পড়ছে, এবং সেটির কারণ হিসেবে বলেছিলাম যে এই যে ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় কলেমা লেখা আইএসএস বা আল কায়দার মতো দেখতে পতাকার মতো দেখতে পতাকা টানানো হচ্ছে। এবং আমার এই এপিসোডের পরেই দেখলাম যে স্পেশালি সোশ্যাল মিডিয়ায় প্রচুর কন্টেন্ট আসছে, রিল আসছে, স্ট্যাটাস আসছে যে তাদের, এবং ইভেন যারা এই পতাকা উত্তোলন করছে তারাও সোশ্যাল মিডিয়ায় এসে গর্বভরে বলছে তারা পতাকা উত্তোলন করছে। এবং পুলিশ বা এই সরকারি লোকজন যদি এই পতাকা সরিয়ে দেয় তাহলে তারা আবার নতুন করে পতাকা লাগাচ্ছে। এই পতাকা কেন লাগাচ্ছে? তাদের পক্ষ থেকে যারা এই যেসব জঙ্গিরা পতাকা উত্তোলন করছে তারা বলছে যে বিশ্বকাপে আর্জেন্টিনার পতাকা উঠছে, ব্রাজিলের পতাকা উঠছে, সেই পতাকার কাউন্টার দিতে তারা তাদের কালিমা লেখা পতাকা উত্তোলন করছে। বাংলাদেশে তো আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা আজকের থেকে উত্তোলিত হয় না। এতদিন তো কেউ কলেমা লেখা পতাকা উত্তোলন করেনি। হঠাৎ করে এই কলেমার পতাকা দিয়ে সারা দেশে তোলপাড় করার উদ্দেশ্য কি? স্রেফ ব্রাজিল, আর্জেন্টিনা এবং অন্যান্য ফুটবল দলের পতাকার কাউন্টার দেওয়া, না এর পেছনে অন্য কোনো রহস্য আছে? আমরা খোঁজ নিয়ে জেনেছি, আমাদের সোর্স নিউজ সূত্রে জানিয়েছে যে সারা বাংলাদেশে 1,34,000 ইউনিট, এই জঙ্গিদের ইউনিট কাজ করেছে সারা বাংলাদেশে এই পতাকা উত্তোলনের জন্য, এবং সীমান্তবর্তী 12টা জেলায় সুপরিকল্পিতভাবে এই পতাকা উত্তোলন করা হয়েছে, এবং সারা দেশে কমপক্ষে 15 লক্ষ পতাকা উত্তোলন করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন 6 জন কর্মকর্তা এই পতাকা উত্তোলন কর্মসূচি তদারক করেছেন। তারা ওপেন ঘোষণা দিয়ে সপ্তাহব্যাপী তাদের কর্মসূচি ঘোষণা করেছেন। তারা মোটরসাইকেল র্যালি করেছেন এবং যত্রতত্র তারা পতাকা উত্তোলন করেছেন। কুড়িগ্রামে একটি সাংস্কৃতিক সংগঠনের অফিসে এই পতাকা উত্তোলন করতে গেলে সেই সাংস্কৃতিক সংগঠনের একজন কর্মী তাদের বাধা দেন। তখন এই পতাকা উত্তোলনকারী জঙ্গিরা সেই কর্মীকে ব্যাপক মারধর করে। মারধরের পরে সেই কর্মী যখন পুলিশ স্টেশনে যে অভিযোগ দায়ের করতে যান, মামলা দায়ের করতে যান, তখন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে এ ব্যাপারে তারা অসহায়, তারা কোনো মামলা নিতে পারবে না, তাদের উপরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে নির্দেশ আছে যে এই পতাকা উত্তোলন তারা করবে, এবং এই মামলা আলটিমেটলি কুড়িগ্রামের পুলিশ গ্রহণ করেনি। তার মানে সরকারের ভেতরে, পুলিশের ভেতরে একটা অংশ এই জঙ্গিদের পতাকা উত্তোলনের মদদ দিচ্ছে। এখন এটি কি স্টেপ ফুটবলের পতাকার কাউন্টার কিনা, এই ব্যাপারে গত বৃহস্পতিবার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসনের একটি মিটিং হয়েছে, এবং মিটিংয়ে ব্রেন্ট ক্রিস্টেনসনের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেছেন যে দিস ইজ জাস্ট এ ফান, এটা কিছু মানুষ ফান হিসেবে পতাকা উড়াচ্ছে, এই যেহেতু ফুটবলের পতাকা উড়াচ্ছে তারা কাউন্টার হিসেবে কলেমা লেখা পতাকা উড়াচ্ছে। এর উত্তরে ব্রেন্ট ক্রিস্টেনসন বলেন, আপনার কি মনে হয় যে একটি বৃহৎ দেশের অ্যাম্বাসেডর হিসেবে আমি কোনো রকমের গোয়েন্দা তথ্য ছাড়াই আপনাকে এই কথা বলছি? আপনার কি মনে হয় যে আমার এইটুকু বোধ নেই বোঝার যে এটা ফুটবলকে কাউন্টার দেওয়ার জন্য পতাকা, নাকি একটি জঙ্গিবাদী গোষ্ঠীর তৎপরতা? এবং ব্রেন্ট ক্রিস্টেনসন তাদের ইন্টেলিজেন্স ফাইন্ডিংস দিয়ে
সালাউদ্দিন আহমেদকে বলেন যে এগুলো বাংলাদেশে জঙ্গিদের সংঘবদ্ধ তৎপরতার একটা অংশ, এর সাথে ফুটবলের বিন্দু মাত্র সম্পর্ক নেই। এবং সালাউদ্দিন আহমেদ হ্যাড নাথিং টু সে এট দ্যাট পয়েন্ট। তো বাংলাদেশে এদিকে জামাতে ইসলাম ও ব্রেন্ট ক্রিস্টেনসনকে নালিশ করেছেন যে সরকার তাদের পৃষ্ঠপোষকতা দিয়ে এই জঙ্গিদের দিয়ে পতাকা উত্তোলন করছে, এর মধ্য দিয়ে জঙ্গিরা আসলে তাদের শক্তি প্রদর্শন করছে, তাদের উপস্থিতির জানান দিচ্ছে বাংলাদেশ সহ সারা বিশ্বের কাছে। জামাতে ইসলাম মনে করছে যে এই জঙ্গিবাদী গ্রুপকে সমর্থন দিয়ে সরকার জামাতের উপরে একটা প্রেশার ক্রিয়েট করতে চাচ্ছে। এবং আপনারা জানেন যে বিএনপি এবং জামাত প্রশ্নে চীন এবং আমেরিকা দুজনই জামাতের প্রতি বেশি দুর্বল। সুতরাং এই পতাকা স্রেফ পতাকায় নেই, এই পতাকা স্রেফ ফুটবলে নেই, এর পেছনে বৃহত্তর একটা অপতৎপরতা জড়িত, এবং যে তৎপরতার সাথে যেটা বললাম যে সরকারের কিছু মেকানিজমও জড়িত। এই অবস্থায় আমেরিকা, যেটা আমি আগেও বলেছি যে কিছু কিছু বিষয়ে স্যাংশনের ব্যাপারে সিরিয়াসলি ভাবছে। এদিকে দুবাই থেকে সাবেক পুলিশের মহাপরিদর্শক বা আইজি বেনজির আহমেদকে ফেরত আনার ব্যাপারে সর্বশেষ আপডেট কি, অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই প্রসঙ্গে বলেছেন যে দুবাই সরকারের কাছে তারা সব কাগজ পাঠিয়ে দিয়েছেন, কিন্তু দুবাই সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে যে ডকুমেন্টগুলো পাঠানো হয়েছে তা পর্যাপ্ত নয় এবং তার মধ্যে বিভিন্ন রকমের অসঙ্গতি রয়েছে, তারা আরও ডকুমেন্ট চেয়েছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী খুব দুঃখ করে তার কাছের লোকদের বলেছেন, আমি কি ডকুমেন্ট বানিয়ে দেব? তো এখন যে অবস্থা, এই অবস্থায় মোটামুটি আমাকে একটি সূত্র নিশ্চিত করেছে যে বেনজির আহমেদকে বাংলাদেশে ফেরত পাঠাবার সম্ভাবনা এই মুহূর্তে নেই বললেই চলে। সব মিলিয়ে একটা তালগোল পাকিয়ে ফেলেছে। এবং যেটা বলছিলাম যে তুরাগ নদীর জলে ছাত্রলীগের রক্ত ভাসছে। 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের ছেলেরা একটা মিছিল করেছিল এবং সেই মিছিল থেকে 7 জন নিখোঁজ, তার মধ্যে 3 জনের লাশ তুরাগ নদী থেকে উদ্ধার করা হয়েছে। বাকি 4 জনকেও ধারণা করা হচ্ছে যে হত্যা করা হয়েছে এবং তার লাশের সন্ধানে। এবং এই ঘটনায় সারা বাংলাদেশের বিবেক কেঁপে উঠেছে। এই যে তুরাগের যে ঘটনা, এর সাথে কারা কারা জড়িত সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা পাবেন। তার সাথে পুলিশ কর্মকর্তা জড়িত, তার সাথে তুরাগ এবং ঢাকা মহানগর উত্তরের যে তুরাগ থানা, তার ছাত্রদল, যুবদল, বিএনপি, এইসব সংগঠনের নেতারা জড়িত, তাদের নাম ছবি সহ সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু এই খুনের তদন্ত কিংবা যাদের বিরুদ্ধে খুনের অভিযোগ তাদের গ্রেপ্তারের কোনো তৎপরতা নেই। তৎপরতা নাই, বরং এটা জানা যাচ্ছে যে এই হত্যাকাণ্ড, সারা দেশে যে হত্যাকাণ্ড, ধর্ষণ, নির্যাতন, লুটপাট হচ্ছে, এটা বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তেই নাকি হচ্ছে। বিএনপি মনে করছে যে এইভাবে খুন, ধর্ষণ, লুটতরা, চাঁদাবাজি এসব করে আওয়ামী লীগকে ভয় দেখিয়ে তারা নিজেদের ক্ষমতা আগামী 5 বছর একদম নিরবিচ্ছিন্নভাবে চালাবে। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়, শোষকের অত্যাচার যত বাড়ে ততই তার পতন ত্বরান্বিত হয়। এই তুরাগের ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল দেখলাম যে তারা আরো বেশি সংগ্রামী, লড়াকু মনোভাবী হয়েছে।